আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। গত ২৪ ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। এদিকে ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপরেই জানাবো হামাসের সুড়ঙ্গ টানেলের কাছে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। জানাবো ইউরোপের অস্ত্র প্রতিযোগিতা, ট্রাম্পের হুমকিপূর্ণ নীতির প্রতিক্রিয়া। অপরদিকে ইরানের অবস্থান স্পষ্ট আমেরিকার নয়। উইলিয়ানভ আলোচনার সাফল্যের উপরে শান্তি নির্ভর করছে বলেছেন রাফায়েল গ্রোসি। সর্বশেষ জানাবো কাশ্মীরে ২৬ জনকে হত্যার পর ফের আবারও সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি। গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ২৪ ঘন্টায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় হামলার মাত্রা দিন দিন বাড়ছে। এবার তারা বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ২২ এপ্রিল ভোর থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৩২ ফিলিস্তিনকে হত্যা করেছে। এর মধ্যে খান ইউনুসে বাড়ির ভেতরে ১১ জন পুড়েই মারা গেছে। ওই বাড়ির আশপাশের বাতাসে পোড়া লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। একই দিন পশ্চিম গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলায় একই পরিবারের ৭ সদস্য নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলার ২ মেয়র সহ ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যরাতে গাজা শহরের আল তুফাহ পাড়ায় অবস্থিত আল দুররা শিশু হাসপাতালের আইসিইউতে গোলাবর্ষণ করেছে। টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ওই হাসপাতালের সৌর প্যানেলও ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দেশটির উত্তর অঞ্চলে এই হামলা চালানো হয়। বুধবার ২৩ এপ্রিল সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাইফা, ক্রায়ট ও গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্ক বার্তা বাজানো হয়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হুতিরা ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েল এর আগে সেনাসহ বিভিন্ন ক্ষতির লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালিয়েছে। তবে এই সাম্প্রতিক হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। অপরদিকে গত ১৫ই মার্চ থেকে শুরু হওয়া প্রায় প্রতিদিনের মার্কিন বিমান হামলার ধারাবাহিকতায় বুধবারও হুতি নিয়ন্ত্রিত হুদাইদা, মারিব ও সাদা প্রদেশে হামলা চালানো হয়েছে বলে দাবি হুতিদের। মারিবে একটি হামলা টেলিযোগাযোগ সরঞ্জামে আঘাত হানে, যা আগেও মার্কিন লক্ষ্যবস্তু ছিল। এর পাল্টা প্রতিক্রিয়ায় হুতিরা মার্কিন ড্রোনের উপরে আক্রমণ আরও বাড়িয়েছে। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, তারা ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলীয় হাজ্জাজ প্রদেশে একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করে। অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেদিকেই ইঙ্গিত করছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আবি আশকেনাজি। ফিলিস্তিন প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেছেন। সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে আবি বলেছেন, গাজায় এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনীও রয়েছে।
রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করেছে। ইসরায়েলি এই বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল। এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী। আশকেনাজির মতে হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এবং এই ঘটনা একই দিনে বহুবার ঘটে। এর জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন, কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের পক্ষে কি সব জায়গায় সজাগ এবং সতর্ক থাকা সম্ভব? এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকা যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগেড হল ব্রিগেড 205। বিভিন্ন অসুবিধার কারণে এই ব্রিগেডের মাত্র 60% বাহিনীর দায়িত্ব পালন করছে। গাজা উপত্যকায় বৃহৎ আকারে সামরিক অভিযানে বিলম্বের কারণ হল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা। আশকেনাজি বলেন, ইসরায়েলি বাহিনী সৈন্য সংখ্যার ঘাটতি সহ অসংখ্য সমস্যার মুখোমুখি। সেনাবাহিনীর কাঁধে তাই বোঝা অনেক ভারী। এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায়, তবুও এই বিকল্পটি বিপজ্জনক, কারণ এতে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে। আর এই ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলবে। এদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল KANO একই কথা বলছে। সম্প্রতি এক ঘোষণায় চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বর্তমানে প্রবলভাবে সেনা ঘাটতির সম্মুখীন। ইউরোপের অস্ত্র প্রতিযোগিতা, ট্রাম্পের হুমকিপূর্ণ নীতির প্রতিক্রিয়া, মার্কিন প্রেসিডেন্টের হুমকি এবং দুই মহাদেশের মধ্যে নানা ক্ষেত্রে মতপার্থক্যর বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই ইউরোপ নিজের সামরিক অস্ত্র উৎপাদন বৃদ্ধি করেছে। বার্তা সংস্থা ইনার বরাত দিয়ে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপরে নির্ভর করা উচিত নয় বলে ট্রাম্পের দাবির প্রেক্ষিতে ইউরোপ নিজেদের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বৃদ্ধির দিকে মনোনিবেশ করেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউরোপে সমরাস্ত্রের চাহিদা বৃদ্ধি পায় এবং তা অব্যাহত রয়েছে। ইউরোপে সমরাস্ত্রে উৎপাদন বাড়িয়ে বিশ্বের অস্ত্র বাজারে নিজের উপস্থিতি জোরদার করতে চাইছে। ইতিমধ্যে পোল্যান্ড এবং তুরস্ক আমেরিকার তৈরি জেটের পরিবর্তে ইউরোফাইটার টাইফুনের জন্য কয়েকশো ডলারের চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বিশ্বব্যাপী শুল্ক আরোপ করার আগে থেকেই ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে শুরু করে। যদিও এসব দেশ দীর্ঘদিন এ বিষয়টিকে অনেকটাই উপেক্ষা করে গেছে। ইউরোপীয় কমিশন মার্চ মাসে প্রতিরক্ষা ব্যয় প্রায় 840 বিলিয়ন ডলারে উন্নীত করার একটি প্রস্তাব উত্থাপন করেছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকও ঘোষণা করেছে তারা নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রকল্পের জন্য তহবিল কমপক্ষে দ্বিগুণ করার পরিকল্পনা করছে। ইরানের অবস্থান স্পষ্ট, আমেরিকার নয়। উলিয়ানভ আলোচনার সাফল্যের ওপরে শান্তি নির্ভর করছে বলেছেন রাফায়েল গ্রোসি। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে পারমাণবিক আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট নয়। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা 2 সপ্তাহ আগে শুরু হয়েছে এবং আলোচকরা ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে দুবার একে অপরের সাথে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এবং পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে এই আলোচনা আগামী শনিবার অব্যাহত থাকার কথা রয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বুধবার ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের কথা উল্লেখ করে বলেছেন, ইরানের অবস্থান স্পষ্ট। দুঃখজনকভাবে দুর্ভাগ্যবশত আমরা মার্কিন অবস্থানের জন্য একই সংজ্ঞা ব্যবহার করতে পারি না। তিনি আরও বলেন, আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা বেশিক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে পারি না। অন্যদিকে আমেরিকার সাথে আলোচনার সঠিক পথেই চলছে, আমরা সতর্ক আশাবাদী বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, যিনি বুধবার মস্কোতে বৈঠকের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরামর্শের জন্য বেইজিং গিয়েছিলেন।
আগামী শনিবার অনুষ্ঠিত মার্কিন আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় সম্ভাবনা কিভাবে দেখছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আলোচনা সঠিক পথে এগোচ্ছে, তবে এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। আমরা সতর্ক ও আশাবাদী। আরাঘচি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র গঠনমূলক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখে, তিনি বলেন, অবাস্তব ও অসম্ভব দাবিগুলো এড়িয়ে যায়, তাহলে আমি নিশ্চিত যে আমরা শেষ পর্যন্ত একটি ভালো চুক্তিতে পৌঁছতে পারব। এছাড়া এই চুক্তির ব্যাপারে আশাবাদী রাফায়েল গ্রোসিও। একই প্রসঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি মঙ্গলবার মার্কিন কাউন্সিল অন ফরেন রিলেশনসের সভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ব্যাপারে সতর্ক এবং আশাবাদী। এছাড়া ইরান ও মার্কিন পারমাণবিক আলোচনা দ্রুত এগিয়ে চলেছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস মন্তব্য করেছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা বিশেষজ্ঞ পর্যায়ে পৌঁছেছে, যা কিনা আলোচনা দ্রুত অগ্রগতির লক্ষণ। এদিকে কাশ্মীরে ফের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার রাতে এই তথ্য জানায়। তারা বলেছে, পেহেলগ্রামে গতকাল ২৬ পর্যটককে হত্যার পর আজ সন্ধ্যায় কুলগ্রামে সেনা ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয়। এ সময় দুই বিদ্রোহী ভারতের অনুপ্রবেশের চেষ্টার সময় সেনাদের গুলিতে নিহত হয়। এরপর সেখানে বন্দুক যুদ্ধ শুরু হয়। বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত লড়াই চলছিল বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে ভারতীয় অপর সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গতকালের হামলায় অন্তত ৭ জন জড়িত ছিলেন, যার মধ্যে ৪ থেকে ৫ জন পাকিস্তানের, যারা উর্দুতে কথা বলছিলেন বলে দাবি করেছেন তিনি। এ ব্যাপারে একটি সূত্র বলেছে যে উর্দুতে তারা কথা বলেছেন, সেটি পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় বলা হয়। অন্তত ২ জন স্থানীয় কাশ্মীরের বিদ্রোহীদের তাদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে, তবে তারা কাশ্মীরের কোন অংশের লোক সেটি আমরা এখনো জানতে পারিনি। এর আগে দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট TRF নামে একটি সশস্ত্র গোষ্ঠী ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়। সশস্ত্র এই গোষ্ঠীটির উত্থান হয় ২০১৯ সালে। তবে কাশ্মীরে হামলার একদিন পর জানানো প্রতিক্রিয়ায় পাকিস্তান বলছে এই হামলার সঙ্গে তারা জড়িত নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়ে, মণিপুর এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ।